নতুন বউ কোথায় এই শীতে জামাইয়ের বুকের মাঝখানটাতে এসে জড়সড় হয়ে দলা পাকিয়ে বসে থাকবে তা না, উল্টো মুখ ফিরিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে আছে। পরশ আরেকটু কাছে গেল, নিজের ঠান্ডা হাত কম্বলের মধ্য দিয়ে উদরে ছুঁয়ে দিল স্পর্শে। আচমকাই শিউরে উঠল, দলা পাকিয়ে বসে পড়ল স্পর্শে, কাঁপতে কাঁপতে বলল, ভালো হচ্ছে না কিন্তু, সারা রাত জ্বালিয়েছেন, এই ঠান্ডার মধ্যে চুবিয়েছেন, এখনো যদি ঘুমাতে না দেন তো কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বো। মুখ চেপে ধরল পরশ, এক হাত দিয়ে টেনে আবারও কম্বলের মধ্যে আনলো, এরপর দু হাত দিয়ে চেপে ধরে বলল, চেঁচাচ্ছ কেন? সবাই শুনলে কি ভাববে? নুয়ে পড়ল স্পর্শে, ঘুমে চোখ বুঝে আসছে প্রায়, মুখের শব্দগুলো যেন বের হতে চাইছে না। জড়ানো গলায় বলল, ঠান্ডা দেবেন না, না হলে চিল্লাবো। পরশ মাথা নাড়িয়ে সায় জানালো, এরপর সুতোবিহীন পৃষ্ঠের উপর চুম্বন দিয়ে পড়ল, আচ্ছা জ্বালাবো না, কিন্তু আমার সাথে কথা বলতে হবে। স্পর্শে কি শুনলো নিজেও জানে না, তো মাথা নাড়িয়ে সায় দিল। পরশ সান্নিধ্যে আবারও জড়িয়ে নিল, কাঁধের এক পাশ ঠোঁট ছুঁয়ে দিতে দিতে বলল, এখন বিশ্বাস হচ্ছে তুমি আমারই বউ। স্পর্শের কানে গেল কথাটা, মুচকি হেসে জড়ানো আওয়াজে বলল, এতদিন কি অন্য কারোর বউ মনে হতো? হুম, তেরামি করো না, যা বলছি সেটার উত্তর দাও। একদম সত্যি কথা বলবে। আমি চাই না আমাদের প্রথম সকালটা মিথ্যে দিয়ে শুরু হোক। চমকে চোখ দুটো বড় করে ফেলল স্পর্শী, ঘুম তৎক্ষণাৎই ছুটে গিয়েছে। কান সজাগ রেখে সন্দেহ গলায় বলল, কি সত্যি কথা? পরশ চুপ করে নিজেকে সাজিয়ে নিল, মুহূর্ত খানিক কাটার পর সিরিয়াস কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি কি করে জানতে সেদিনের বিয়ের কথা? তোমাকে তো জানাইনি, তারপরেও কোনো বাধা ছাড়া নির্দ্বিধায় কেন বিয়ে করলে? আর পাভেলের সাথেও বা হুট করে এতটা ঘনিষ্ঠতা কেন? তোমাদের মধ্যে আদৌ চলছেটা কি? ওই কি বিয়ের কথা জানিয়েছিল তোমায়? আচ্ছা, পাভেল কি চেয়েছিল যাতে তুমি আমায় বিয়ে না করো? চমকে গেল স্পর্শে, হতভম্ব হয়ে চেয়ে রইল পরশের দিকে। এতক্ষণ উল্টাপাল্টা বুঝিয়ে বুঝ দেওয়ার চিন্তা ভাবনা করলেও এই মুহূর্তে সে সিদ্ধান্ত পাল্টে নিল। কোনোভাবে পাভেলের ব্যাপারে নেগেটিভ চিন্তা যদি পরশ শিকদারের মনে এসে পড়ে, তাহলে সবকিছু ধসে পড়তে কিঞ্চিত সময়ও লাগবে না। এদের দুই ভাইয়ের সম্পর্ক খারাপ হবে সেটা কল্পনায়ও ভাবতে পারে না সে। কণ্ঠে তেজ এনে বলল, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি সব আবল তাবল কথাবার্তা বলছেন? পাভেল ভাইয়ের সম্পর্কে এসব নেগেটিভ ভাবনা চিন্তা আনলেন কিভাবে আপনি? উনি কেন আমাদের মধ্যে বাধা হতে চাইবেন? আর আমাদের মধ্যে হুট করে যে ভালো সম্পর্কটা হয়েছে তাতে তার কোনো সায় নেই, বরঞ্চ আমি নিজেই ওর সাহায্য চেয়েছি যেতে, আর সেটাও আপনার জন্য। থেমে, দেখুন, যেখানে আপনি নিজ ভাইয়ের সম্পর্কে এরকম ভেবেই ফেলেছেন, সেখানে আমি আর কিছু লুকোবো না। আপনি যখন সুজনকে প্রশ্রয় দিয়ে লুকিয়ে রেখেছিলেন, ঠিক সেই সময়টাতে একদিন রাতের বেলা আমার কাছে একটা ছবি আসে হোয়াটসঅ্যাপে। সেখানে সুজন সহ আরো একজন ছিল। পরশ শান্ত কণ্ঠে বলল, আরও একজন ছিল? এভাবে বলছো কেন? সরাসরি বলো। সুজনের সাথে ওটা শোভাম সর্দার, মানে তোমার বড় ভাই ছিল। চমকে উঠল স্পর্শী, বলল, আপনি কি করে জানলেন? পরশ হাসলো, এরপর তাড়া দিয়ে বলল, এরপর বলো, আগে আমার প্রশ্নের উত্তর দাও, তারপর আমি দিচ্ছি। স্পর্শে কিছু বলতে গিয়েও থেমে গেল, অপমানিত হয়ে চোখ নামিয়ে পুনরায় বলতে লাগলো, হ্যাঁ, ওটা ভাইয়াই ছিল। আমি ওই দিন সুজনের সাথে ওকে দেখে থমকে গিয়েছিলাম। এরপর বেশ কয়েকদিন চোখে চোখে রেখেছিলাম। ওর ফোনে বলা কিছু কনভারসেশন শুনতে পেয়েছি। কবির খায়ের সাথে প্রায়শই কথা বলতো। আর সুজন সহ আরো 4-5 জন তো দেখাই করতে আসতো সরাসরি, তবে সেটা গোপনে। কিন্তু ভাইয়া কিছু করেনি। হ্যাঁ, ও জেদের বশে ভুল করেছে, কিন্তু এটা অন্যায় না। সুজন সহ ওরা দুজন ওই দিন রেপ করার পরে ভাইয়া সুযোগ লুটতে চেয়েছিল। ও জানতো না আপনি কখনোই নিজ দলের কাউকে সাজা পেতে দেবেন না, এতে আপনার দুর্নাম হবে। আর সবচেয়ে বড় কথা, সুজন আপনার খাস লোক, এজন্যই কবির খায়ের সাথে হাত মিলিয়েছিল, যাতে আপনাকে পদে পদে বিপদে ফেলতে পারে। হুট করে আমার জন্য সুজনের সাথে আপনার বিরোধিতার কারণে ও নিজেও ভাইয়ার কথা মতো কাজ করেছে, কারণ ও নিজেও জানতো না ভাইয়া এ বিয়েতে রাজি না। ভাইয়া রাজনীতির সাথে তেমনভাবে জড়িত না বলেই কবির খায়ের সাহায্য নিয়েছে। রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে, উপর উপর মহল থেকে আপনার উপর ঠিক যত প্রকার চাপ সৃষ্টি করা যায় সেটা কবির খা করত। অন্যদিকে সুজন বারবার আপনার থেকে অনুগ্রহ চেয়ে রক্ষা পাওয়ার চেষ্টা করত, যাতে জনগণ আপনার ওপর ক্ষেপে যায়। সুজন চাইলে নিজেই কোথাও লুকাতে পারত, কিন্তু ও যায়নি, বরং আপনার কাছে থেকে সব দোষ আপনার উপর চাপানোর জন্য।
এদিকে এসব দেখে যেন আমি বিয়েটা ভেঙে দেই, আর অন্যদিকে প্রতিনিয়ত সুজনকে দিয়ে আপনার নামে বাজে কথা বলিয়েছে আব্বুর কাছে, যাতে সেও রাজি না হয়। মানে সব দিক থেকে আষ্টে ভিষ্টে ধরেছিল। একদিকে রাজনৈতিক চাপ, প্রশাসনিক চাপ, জনগণের চাপ, হুট করে দলের মধ্যেই নতুন শত্রুর আবির্ভাব। আমাকে আর আব্বুকে দিয়ে বিয়ে ভাঙানো থেকে শুরু করে শত্রুর সাথে হাত মেলানো পর্যন্ত করেছে। আর মাঝখানে বসে সম্পূর্ণভাবে গুটিগুলো চলেছে শোভাম ভাই। আমি জানি না আপনার প্রতি ওনার এত আক্রোশ কেন, আপনিও বা ওনার প্রতি এতটা হিংস্র কেন। ভাইয়া রাজনীতি পছন্দ করে না, ব্যবসা করে, তাও আপনাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে কেন? আমি সবটা যখন বুঝতে পারি তখন আপনাকে বারবার চাপ দিই যাতে সুজনকে ধরিয়ে দেন, কিন্তু আপনি আমার কথা কানেও নেননি। এরপর পাবেল ভাইকে জানাই, উনি সবটা শোনার পর আমাকে সাহায্য করেন। বারবার আপনাকে ভয় দিতে থাকেন যে আমি আপনাকে ছেড়ে চলে যাব। এরপর যেই দিন আপনি আমাকে নিয়ে তালতলি গিয়েছিলেন, ওটা আমারই প্ল্যান ছিল। আর সুজন সহ বাকিদের নামে যেসব কথা আপনাকে জানিয়েছে সেটাও আমার কথা মতো, যাতে আপনি সবটা বুঝতে পেরে ওকে ধরিয়ে দেন। তবে ওভাবে বিয়ে করার কোনো ইচ্ছে না হলেও বাধ্য হয়ে করেছি, কারণ আমি চাইনি শোভাম ভাইয়া আবারও কোনো পরিকল্পনা করুক। ওনার রাগের মূলেই ছিলাম আমি। উনি কিছুতেই চাইতেন না আমার বিয়ে আপনার সাথে হোক, সেজন্যই বিয়েটা করা, আর কিচ্ছু না। এতে পাভেলের কোনো দোষ নেই। আমি যেভাবে বলেছি ও সেভাবেই করেছে। পরশ ঠোঁট কামড়ে হাসলো, বলল, ও আচ্ছা, থ্যাংক ইউ। ভ্রুযুগল কুঁচকে পরশের দিকে তাকালো স্পর্শী সন্দেহী কণ্ঠে বলল, আপনি কি কিছুই জানতেন না? আচ্ছা, ছবির ওই লোকটা যে আমার ভাই ছিল সেটা কিভাবে জানলেন? আর আমি যে এত সব মিথ্যে বলিনি সেটাও বা নিশ্চিত হলেন কিভাবে? এই সত্যিটা বলুন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। নিজেকে ছাড়াতে ছাড়াতে পরশ হেসে বলল। আরে আশ্চর্য মহিলা তো তুমি, বিশ্বাস করলেও দোষ, না করলেও দোষ। স্পর্শী এক দৃষ্টে অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। পরশ চড়া চোখে আশেপাশে তাকালো, এরপর আচমকায় জড়িয়ে নিয়ে বলল, আরে বাবা, এত রাগ করার কি আছে? আচ্ছা, তুমিই তো কিছুই জানতে না। এটা বলো যে ওই দিন ওই শোভম আর সুজনের ছবি খেয়ে দিল তোমায়। সেটা এখনো জানতে পারিনি, ওই নাম্বার বন্ধ বলছে। থেমে পরশের দিকে তাকাতেই মুখভঙ্গি পাল্টে গেল স্পর্শিয়ার। হতভম্বের ন্যায় তাকিয়ে থেকে আর্তনাদ করে উঠল, নিজেকে আপ্রাণ ছাড়ানোর চেষ্টা করতে করতে আহত গলায় বলল, ওটা আপনি ছিলেন? তার মানে মাঝখান থেকে আমাকে গুটি হিসেবে আপনি ব্যবহার করেছেন, তাও নিজের ভাইকে লেলিয়ে দিয়ে। ছাড়ুন, ছবে না ভাই। আল্লাহ, আমি বুঝতেই পারলাম না। পরশ ছাড়ল না, বরং বাঁধন আরো শক্ত করল। আদুরে গলায় অনবরত বলতে লাগলো, আরে রাগ করছো কেন? আমি কি ভুল কিছু করেছি? আচ্ছা জান, শোনো না, আমি তো তোমায় এসবে জড়াতে চাইনি, বরং তুমি নিজেই পাকনামি করতে করতে ঢুকে গেছো। কিচ্ছু করার ছিল না আমার। তোমার ভাইকে সাহায্য করার জন্য আমি নিজেই যথেষ্ট ছিলাম। তবে এখানে ঘটনা সম্পূর্ণ আলাদা। যদি ধর্ষণ সম্পর্কিত কোনো ঘটনায় শোভাম জড়িত থাকতো তাহলে কথাই ছিল না। কিন্তু সমস্যা হচ্ছে ও মাঝখানে বসে সব নাড়াচাড়া দিচ্ছে গুটি দিয়ে। ওর বিরুদ্ধে নিশ্চিতভাবে কোনো অপরাধের প্রমাণ নেই। যদিও মাঝখানে বসে ষড়যন্ত্র করার জন্য ওকে দোষী করিও, কিন্তু সেই তীরের ফলা শেষমেশ আমার দিকেই ঘুরবে। কারণ সুজন আমার দলের লোক, যে নিজেই ধর্ষক। আর তোমার মাধ্যমে এসব করেছি কারণ আমি চাইছিলাম তুমি নিজেই যাতে আমাকে বিয়ে করো। তুমি একটাবার ভাবো, শোভাম তোমাকে দিয়ে বিয়ে ভাঙতে চেয়েছিল, আর আমি তোমার মাধ্যমে বিয়ে করে নিলাম। ব্যাপারটা জোস না? কে জিতেছে বলো, আমি নাকি তোমার ভাই? আচ্ছা সেসব বাদ দাও, জিতেছ তো তুমি, কারণ আমার মতো একটা জামাই পেয়েছো যে। আচ্ছা ডার্লিং, বলো না, জিতেছো না তুমি? স্পর্শী দাঁতে দাঁত চেপে চুপ করে রইল। পরশ আবারও সেই রাগে ঘি ঢেলে দিল। সুতোবিহীন ঘাড়টাতে ঠান্ডা নাক ঘষে বলল, দেবরের কথা ভাবছো নাকি? আরে পাভেল তো আমাকে জিজ্ঞেস না করে ওয়াশরুমে পর্যন্ত যায় না। সেখানে আমার কোনো সায় না নিয়ে তোমার কথা মতো কাজ করবে? ধুর, তুমি আর তোমার ভাই কত কিছুই না ভেবে বসে থাকো, হাস্যকর। কুয়াশা মাখানো ভোর, ঘড়ির কাঁটা তখন 7:30টাতে পৌঁছালেও নেই সূর্যের দেখা। এদিকে শীতেও ঝাপটে ধরেছে আছে প্রবলভাবে। কম্বলের মধ্যে কিছুক্ষণ এদিক ওদিক মুড়িয়ে উঠে পড়ল স্পর্শী। এই যাবৎ 3বার উঠেছে সে। কম্পনরত ঠান্ডা পা নিয়ে আবারও উকি মারল দরজার বাইরে। না, কেউ নেই, কারো টিকিটাও দেখা যাচ্ছে না। কিছুক্ষণ উকি ঝুঁকি মেরে চোখ মুখ বিকৃত করে ফিরে এলো রুমে। পুনরায় কম্বলের মধ্যে ঢুকে ঠান্ডা পাটা পরশের পায়ের সাথে মেলাতেই
ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। দাঁতে দাঁত চেপে হুঁশিয়ারি দিয়ে বলল, খবরদার, এই বরফ আমার গায়ে তো দূর, যেন একটা লোমের ওপরও না লাগে। যদি আর একবার লাগিয়েছো তো সোজা পুকুরে নিয়ে চুবাবো। এরপর কম্বল দিয়ে নিজেকে ভালোভাবে পেঁচিয়ে শুয়ে পড়ল অন্যদিকে তাকিয়ে। বিস্ময়ে হতভম্ব হয়ে গেল স্পর্শে। দু হাতে কম্বলটাকে টেনে জোর করে ঢুকে পড়ল ভেতরে। হিমশীতল পা দুটি চেপে ধরল পরশের পায়ের সাথে। গেঞ্জির নিচ থেকে দু হাত ঢুকিয়ে পেটের উপর চেপে ধরে শক্ত করে জড়িয়ে ধরল। দাঁত মুখ খিচে কিছু বলার প্রয়াস করতে স্পর্শী শান্ত কণ্ঠে জবাব দিল, বলল, সাবধান, রাত মাত্র একটা গেছে। সারা রাতে একটু কাত হয়েও শুতে দেননি, আর দিন হতে না হতেই পোল্টি মারছেন। রাতটা আসুক, আবার সুদে আসলে সকল রিজেকশন ফিরিয়ে দিতে। পরশ আর কিছু বলল না, অন্যদিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ক্ষমা করলাম, তবে আরেকবার কম্বল থেকে বেরিয়ে দেখো কি অবস্থা করি। আমি শুনেছিলাম পুরুষ মানুষ নারীর পাশাপাশি গেলেই মোমের মতো গলে যায়। আজ নিজের চোখে প্রমাণ দেখলাম। কিভাবে পারলি ভাই? একটা দিনও পেটের মধ্যে পচাতে পারলি না? সামান্য একটা রাতের মধ্যেই এভাবে গলে সব উকড়ে দিলি। এবার আমার কি হবে? ছাদের এক পাশ থেকে অপর পাশে হেঁটে এলো পরশ। এখান শিকদার বাড়ির সামনের বিশাল এরিয়াটা স্পষ্ট দেখা যায়। আজ বৌভাত, নিচে অজস্র লোক কাজে মশগুল। সেদিকে চোখ বোলাতে বোলাতে পরশ বলল, কেন, তোর আবার কি হবে? কিছু বলেছে নাকি? পাভেল অভিমানী অন্যদিকে ফিরে তাকালো, মুখ ফুলিয়ে বলল, না, এখন কিচ্ছু হয়নি। তবে হতে কতক্ষণ? তোর বউ তো আমাকে দেখলেই চোখ দুটো কুমড়োর মতো করে তাকায়। ভয়ের চোটে দুগালে হাত দিয়ে বসে থাকি। না জানি কখন ঠাস করে শব্দ হয়। ভাগ্যিস এ যাবৎ কেউ না কেউ আশপাশে ছিল। কিন্তু আর কতক্ষণ? আমাকে আজ না কাল একা তো পাবেই, তখন কি হবে? পরশ পাত্তা দিল না, স্বাভাবিক ভঙ্গিতে বলল। একটা দুটো চর থাপ্পড়ে কিচ্ছু হয় না। থেমে সন্দেহে চিত্তে জিজ্ঞেস করলো, ও বাড়ি থেকে কি কেউ এসেছে? না, তবে শুভম সর্দার, রোহান, জিহান আর আরশির ফুপির আসার কথা। তবে আমার মনে হয় না শুভম সর্দার আসবে। পরশ পিছু চাইলো, ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, এমনটা মনে হওয়ার কারণ? আরে ও তো তোকে সহ্যই করতে পারে না। যেখানে বিয়ে ভাঙার জন্য এত ষড়যন্ত্র করেছে, সেখানে তোদের নায়ক নিতে আসবে, এটা তো ভাবাই বোকামি। থেমে পুনরায় বলল, পরশ আমি বুঝি না শুভম সর্দারের সাথে তোর কিসের শত্রুতা? দূরের উঠানের কোনায় রান্না করতে থাকা লোকটার দিকে তাকিয়ে রইল। লোকটা ঘেমে নিয়ে কাঠের খুন্তি নাড়ছে বিশাল পাতিলের মধ্যে। সেদিকে তাকিয়ে আনমনে বলল, কোনো শত্রুতা নেই। পাভেল অবাক হলো, অবিশ্বাসের সুরে বলল, নেই মানে? তাহলে এত রেশারেশি কেন? রেশারেশিটা আজকের নয়, সেই শৈশব থেকে। বাবা আর শামসুল সর্দার ছিল দুজনেই রাজনৈতিক নেতা, তবে বিরোধী দলের। এটাই কারণ ছিল প্রতিযোগিতার। একসাথে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব কাটিয়েছি। বাবাদের মধ্যকার বিরোধিতা চলতো আমাদের মধ্যেও। একসাথে পড়ার পরেও কখনো কথা হতো না, চলতো এক নীরব প্রতিদ্বন্দ্বিতা। একজন অন্যজনকে হারানোর জন্য উঠে পড়ে লেগে থাকতাম। এরপর বাবা পদ ছাড়তেই আমি রাজনীতিতে আসলাম। যখন সফলতা পেলাম, তাও ওর বাবাকে হারিয়ে, তখন বিরোধিতা আরও বাড়ল। দলের মাধ্যমে হিংস্রতা ছড়িয়ে গেল, মারামারি কাটাকাটি চলতে লাগলো। ব্যাস, এভাবেই একটা নীরব শত্রুতা হয়ে গেল আমাদের মধ্যে। তবে সারা জীবনের প্রতিদ্বন্দ্বীর সাথে যখন ওরই বোনের বিয়ে, তখন তো মানতে আরও কষ্ট হবেই। তবে রাজনীতিতে না জড়ালেও ওর চালটা ভালো ছিল। গায়ে কাদা না লাগিয়ে পানি ঠিকই ঘোলা করলো। কথার মাঝে হঠাৎই নজর পড়ল গেটের দিকে। সেদিকটা এখন জনবহুল। পাভেল উকি দিয়ে ঘটনাটা বোঝার চেষ্টা করলো। এর মধ্যেই দৃষ্টি গেল শোভামের দিকে। গাড়ি থেকে দাম্ভিকতার সহিত পা রাখছে শিকদার মঞ্জিলে। সাথে রোহান, জিহান এবং তার ফুপিও আছে। পরশ ঠোঁট বাঁকিয়ে হাসল। শোভামকে দেখিয়ে বলল, বলেছিলাম না আসবে। পাভেল অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল, বলল, আমার বিশ্বাস হচ্ছে না। ভাবি আসবে। বাপের বাধ্য সন্তান, আসতেই হবে। চল, সম্বন্ধীকে একটু আপ্যায়ন করে আসি। এ পর্যন্ত অজস্র বার উকি মেরে চক্ষু শীতল করেছে প্রেমা। শোভাম সর্দার এসেছে এ কথা শোনার পর থেকে যেন মন পিঞ্জর দুষ্ট শালিকের মতো উঠতে চাইছে। শালিক যেমনটা এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে বেড়ায়, তেমন ভাবেই প্রেমা নিজেও লাফাচ্ছে। রুম থেকে শোভামের রুমে, আবার রান্নাঘর থেকে শোভামের জন্য বরাদ্দকৃত বিশ্রাম রুমে অনবরত সে ঘরে যাওয়ার প্রয়াস চালালেও পাচ্ছে না কোনো সুযোগ। বারংবার রান্নাঘরে এলেও মা তাকে কোনো প্রকার নাস্তায় নিতে দিচ্ছে না। এটা বড্ড অবিচার। কেন
একটা কারণই তো লাগবে সে ঘরে যাওয়ার। ভাবতে ভাবতেই ধাক্কা খেলো স্পর্শীর সাথে। থতমত খেয়ে তাকিয়ে রইল ভাবির দিকে। পরক্ষণে কিছু একটা ভেবে উৎফুল্ল কণ্ঠে বলল, সৌভাব ভাইয়া এসেছেন? তুমি কি জানো? মাথা নাড়িয়ে সায় দিল স্পর্শীর সাথে সাথেই প্রেমা বলল, উনি ওই রুমে আছেন, চল তোমাকে নিয়ে যাই, দেখা করে আসবেন।